সারদা চিট ফান্ড আর শেয়ার মার্কেট কি একই জিনিস? দুটোই কি ফ্রড? দুটোই কি রিস্কি? আপনি প্রাইভেট ব্যাংকে টাকা রাখতে ভয় পান? মনে হয় প্রাইভেট ব্যাংক নিরাপদ নয়, শুধুমাত্র সরকারি ব্যাংকের দিকে ঝুঁকে যান? আমরা সব কিছু আলোচনা করব। আপনি কিভাবে, কোন ব্যাংকে বা কোন ফান্ডে, কোন ইন্স্যুরেন্সে বা শেয়ার মার্কেটে টাকা রাখবেন কি না, রাখলেও কতটা পরিমাণ রাখবেন, কিভাবে রাখবেন, ভবিষ্যতের সঞ্চয় কিভাবে হবে, সব কিছু A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। এই ভিডিওর পর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনাদের ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে একটা ডাউটও মনের মধ্যে থাকবে না। আর এই ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে ফিনান্সিয়াল অ্যাডভাইজাররা যে পয়সা নেয়, সেই পয়সা একটা টাকাও খরচ হবে না আপনাদের। সো ভিডিওটা পুরো দেখতে থাকুন শেষ অবধি। প্রথমে আমাদের কিছু অর্গানাইজেশনের কথা মনে করা যাক। ফার্স্টে আসছি RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা ভারতবর্ষের সব ব্যাঙ্কগুলোকে দেখাশোনা করে, সেটা প্রাইভেট হোক বা পাবলিক, মানে সরকারি হোক বা সরকারি নাই হোক, সব কিছুকে RBI দেখাশোনা করে। শুধুমাত্র ব্যাংক নয়, RBI যে আমাদের বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি, ইনফ্লেশন, এটাকেও দেখাশোনা করে, যাতে করে মূল্যবৃদ্ধি একটা ঠিকঠাক পরিমাণে থাকে, খুব একটা বেড়ে না যায়। আরেকটা অর্গানাইজেশন IRDAI, এটা হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড অফ ইন্ডিয়া। এটা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে দেখাশোনা করে। আর একটা হচ্ছে সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা শেয়ার মার্কেটকে দেখাশোনা করে। এই তিনটে অর্গানাইজেশনই কিন্তু সেন্ট্রাল অর্গানাইজেশন, কেন্দ্রীয় সংস্থা। সারদা, এই তিনটে অর্গানাইজেশনের মধ্যে কোনোটাই লিঙ্ক আপ ছিল না, বা রোজ ভ্যালি কোনোটাই ছিল না। অ্যাকচুয়ালি তারা ইন্স্যুরেন্স কাইন্ড অফ জিনিস প্রোভাইড করতো, কিন্তু তারা IRDAI, এই যে সংস্থার কথা আমি বললাম ইন্স্যুরেন্সের জন্য, এর সাথে লিঙ্কড ছিল না। তো আপনাকে কোনো কিছু ইন্স্যুরেন্স করলে বা যে কোনো জায়গায় টাকা রাখলে দেখে নিতে হবে যে সেটা কি কোনো সেন্ট্রাল অর্গানাইজেশনের সাথে লিঙ্কড আপ, তার সাথে কি কোলাবোরেশন আছে। যদি থাকে তবেই বুঝবেন যে সেটা সেফ। যদি লোকাল কিছু হয়, সেন্ট্রাল অর্গানাইজেশনের সাথে কোনো সম্পর্ক না থাকে, তাহলে বুঝতে হবে তার মধ্যে বিপদ হলেও হতে পারে। এবার পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টার ওয়ারেন বাফেটের কথায় আসি। তিনি বলেন, ডোন্ট পুট অল এগস ইন সেম বাস্কেট। একটা পাত্রে যদি আপনি সব ডিম রাখেন, সব ডিমগুলো একসাথে ফেটে যাওয়ার চান্স থাকে। যদি 10টা পাত্রে মিলিয়ে মিশিয়ে রাখেন, একটা পাত্র ফেটে গেলেও বাকি পাত্রের ডিমগুলো সুরক্ষিত থাকবে। ঠিক সেরকমই আপনার যে টাকার পরিমাণ, পুরো সেভিংস আপনি যেটা করছেন, মাসের মাসে রাখছেন, জমাচ্ছেন, সেটা একটা জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে চাড়িয়ে রাখতে হবে, যাতে করে রিস্কের পরিমাণ একেবারেই কমে যায়। কিভাবে রাখবো, ভিডিওতে বিস্তারিতভাবে বলা আছে কোন খাতে কীরকমভাবে রাখা হবে। এবার ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের একটা থাম্ব রুল বলে, মিনিমাম 10% টাকা আপনি যে মাসে ইনকাম করছেন সেটাকে সেভিংস করে রাখতে হবে। আপনি যদি 10,000 টাকা মাসে ইনকাম করেন, আপনি 1,000 টাকা সেভিংস করবেন। আপনি যদি 50,000 টাকা ইনকাম করেন, মিনিমাম 5,000 টাকা সেভিংস করবেন। মিনিমাম 10% সেভিং করা দরকার, তার বেশি হলে খুবই ভালো। অনেক মানুষকে দেখেছি যে 10%ও সেভিংস করতে পারে না। ইভেন কিছু কিছু লোকের ধার নিয়ে সংসার চালাতে হয়। তাদের ভবিষ্যৎ কিন্তু খুব প্রবলেমেটিক হতে পারে, এই করোনার মতো যে কোনো সিচুয়েশন যদি আবারও ভবিষ্যতে সামনে আসে। এই জন্য ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের দিকে সবাইকে একটু মনোযোগ দেওয়া দরকার। তাহলে প্রথমে আমরা ব্যাংকিং সিস্টেমের কথা আলোচনা করব। ব্যাংকিং সিস্টেমে যে কোনো ব্যাংক, সরকারি হোক বা বেসরকারি, সব ব্যাংকই সেন্ট্রাল অর্গানাইজেশন, যে RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারে RBI দেখাশোনা করে।
কোনো ফ্রড আরবিআই হতে দেয় না, হতে দিলে সেই ব্যাংককে আবার তুলে নিয়ে আসে। এই জন্য ব্যাংকিং সিস্টেম স্ট্রং। রিসেন্ট কিছু ফ্রড হয়েছে ইয়েস ব্যাংকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বা মহারাষ্ট্রের পিএমসি ব্যাংকে। এই সব ব্যাংকগুলোর ক্ষেত্রেই আরবিআই দেখাশোনা করছে, আরবিআই নজর রাখছে, এবং এই কোনো ব্যাংকেই, তিনটে ব্যাংকের মধ্যে কোনো ব্যাংকেই আরবিআই ডুবতে দেয়নি। সুতরাং প্রাইভেট হোক বা সরকারি হোক, আপনাদের টাকা আপনারা যেখানে খুশি যে কোনো ব্যাংকে রাখতে পারেন, সুরক্ষিত থাকবে। সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর একটা ব্যাপার হচ্ছে, 5 লাখ টাকা ইন্স্যুরেন্স থাকে সেভিংস অ্যাকাউন্ট বা আপনার ব্যাংকের। তো কিভাবে থাকে না, আপনি ধরুন ব্যাংকে টাকা রেখেছেন 3 লাখ টাকা, ব্যাংকটা ডুবে গেল, যেহেতু 5 লাখ টাকা অবধি ইন্স্যুরেন্স, সেহেতু আপনি 3 লাখ টাকা সরকার আপনাকে দিয়ে দেবে। আপনার ধরুন 25 লাখ টাকা আছে, আপনি 5টা ব্যাংকে 5 লাখ 5 লাখ করে রাখতে পারেন। প্রতিটা ব্যাংকের জন্য কিন্তু ইন্স্যুরেন্স 5 লাখ করে। কোনো একটা ব্যাংকে 25 লাখ রেখে দিলেন, সেই ব্যাংকটা ডুবে গেল, তাহলে আপনি 25 লাখ টাকা পাবেন না। আপনি যদি 25 লাখ টাকাটা 5টা ব্যাংকে 5 5 করে রাখেন, তাহলে 5টা ব্যাংক যদি একসাথে ডুবে যায়, যদিও এটা চান্স একেবারেই নেই, তবুও বলছি আমি তর্কের খাতিরে, যে 5টা ব্যাংক একসাথে ডুবে গেল, তবুও আরবিআই বা সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে প্রতিটা 5 5 লাখ করে প্রতি ব্যাংক থেকে যে ইন্স্যুরেন্স, সেখান থেকে 25 লাখ টাকা আপনি পেয়ে গেলেন। এবার আপনার টাকা যদি 50 লাখ হয় এবং প্রতি 5টা ব্যাংকে আপনি 10 10 করে 50 লাখ টাকা রেখে রাখলেন, তখন কিন্তু ওই ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা 5 লাখই। আমি যেটা বলতে চাইছি, ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স 5 লাখই। প্রতিটা ব্যাংক থেকে আপনি 5 লাখ করে পাবেন। 5 লাখ করে 50 লাখের মধ্যে 25 লাখ পাবেন, বাকি 25 লাখ কিন্তু আপনার চলে যাবে। জাস্ট আমি একটা রুলের কথা বললাম আর কি, ইন্স্যুরেন্স। আর প্রাইভেটাইজেশন এখন হচ্ছে ব্যাংকে, ইউকো ব্যাংক প্রাইভেট হয়ে যাবে, আরও অনেক ব্যাংক পাইপলাইনে আছে প্রাইভেট হবে। তো প্রাইভেট আর পাবলিক এই ব্যাংকের মধ্যে পার্থক্য খুঁজতে যাওয়া একেবারেই উচিত নয় এখন। এবার সেভিংস অ্যাকাউন্টে আপনি কত টাকা রাখবেন, নর্মাল একটা থাম্ব রুল বলে যে আপনি যে টাকাটা মাসে রোজগার করেন, তার 6 গুণ টাকা আপনি সেভিংস অ্যাকাউন্টে জমা রাখা উচিত। তার কারণ, যদি কোনো অর্থনৈতিক প্রবলেম আসে আপনার, যেরকম এখন করোনা ভাইরাস এলো, অনেক লোকের কাজ চলে গেল, বা চাকরির বেতন আপনি পুরো পাচ্ছেন না, যে কোনো রকম অর্থনৈতিক সমস্যার জন্য সেভিংস অ্যাকাউন্টে 6 মাসের টাকা থাকা দরকার, যাতে করে 6 মাস আপনার সংসার কোনো প্রবলেম ছাড়াই চলতে পারে, এবং সেই 6 মাসের মধ্যে আপনি অন্য কোনো একটা কাজ বা আর্থিক সংস্থান করতে পারেন। এবার সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট ইন্ডিয়াতে এখন 3 থেকে 4% চলছে। ব্যাংক টু ব্যাংক অল্প পরিমাণ এটা ভ্যারি করে। আগে সেভিংস রেট আর একটু বেশি ছিল, কিন্তু এই যে করোনা ভাইরাস মহামারীর পর আরবিআই রেপো রেট কমিয়ে দিয়েছে, ওই জন্য সেভিংস অ্যাকাউন্টের রেট এখন 3-4%-এর মধ্যে ঘোরাফেরা করছে। তবুও কিছু কিছু ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে বেশি ইন্টারেস্ট দেয়, যেরকম বন্ধন ব্যাংক দেয় প্রায় 7%-এর মতো। তো আমি অন্য কিছু দেশের ইন্টারেস্ট রেটের কথা এখানে বলবো। আমরা ব্যাংকে টাকা কেন রাখি? ব্যাংকে টাকা রাখি যে টাকাটা যেন সুরক্ষিত থাকে, বাড়িতে চুরি হয়ে যেতে পারে, সুরক্ষিত থাকে। আর আমি কতটা রোজগার করছি সেটা সরকারকে দেখাবো, ট্যাক্সের না ফাঁকি দেওয়া। এই দুটো কারণে আমরা বাড়িতে একটা সার্টেন অ্যামাউন্টের বেশি টাকা রাখা যায় না, জন্য ব্যাংকে রাখি। আর ব্যাংক ওই টাকাটা দেখভাল করে এবং ব্যাংক টাকাটা সুরক্ষিত থাকে। উল্টে আবার ব্যাংক আমাদেরকে পয়সা দেয়, ব্যাংকই টাকাটা দেখছে, দেখভাল করছে, সুরক্ষিত রাখছে। উল্টে ব্যাংক আমাদেরকে 3% বা 4% হারে, যেরকম আমি বললাম, এখন টাকা দেয়। এবার কিছু কিছু দেশে ইন্টারেস্ট রেট নেগেটিভে আছে, যেরকম জাপানে। এটা দুটো কলাম আপনারা দেখতে পাচ্ছেন, এটা করোনা ভাইরাসের আগে প্রিভিয়াস, বাঁ দিকের যে কলামটা 0.1 দু জায়গাতে আছে, আর ডান দিকেরটা হচ্ছে করোনা ভাইরাসের আসার পর। তো ইন্টারেস্ট রেট জাপানে চেঞ্জ হয়নি, -1%ই আছে। ডেনমার্কেও -0.6%, আর সুইজারল্যান্ডে -7.75%।
তাহলে ইন্টারেস্ট রেট আমরা ইন্ডিয়াতে এদের চেয়ে অনেক বেটার জায়গায় আছি। অ্যাটলিস্ট ওরা টাকা নিচ্ছে, ওরা ব্যাঙ্কগুলো ওখানে টাকা নিচ্ছে যে তোমাদের টাকাটা আমি রাখছি সুরক্ষিত, এই জন্য তোমাদেরকে উল্টে টাকা দিতে হবে। ইন্ডিয়াতে সেটা হচ্ছে না, তার উল্টোটা হচ্ছে। আর ক্রেডিট কার্ড সেসব লোকেরই ইউজ করা উচিত যারা খুব সিস্টেমেটিক, যারা লোন নিলে বা টাকা নিলে ঠিক টাইমের মধ্যে শোধ করে দেওয়ার মানসিকতা রাখে, তাদেরকেই ক্রেডিট কার্ড নেওয়া উচিত। তার কারণ ক্রেডিট কার্ড কোম্পানিগুলো দুরকমভাবে রোজগার করে। একরকম রোজগার হচ্ছে অ্যানুয়াল যে চার্জ নেয় আপনার থেকে ক্রেডিট কার্ডের জন্য, কোনো ক্রেডিট কার্ডের 500 টাকা, কোনো ক্রেডিট কার্ডের 1000, কোনোটা 1500। এটা ডিপেন্ড করছে আপনার ক্রেডিট যে লিমিট, ক্রেডিট লিমিট কত টাকা দিচ্ছে, ধারের অ্যামাউন্টটা কত টাকা দিচ্ছে, আর ব্যাংকের ওপরও ডিপেন্ড করে। আরও ক্রেডিট কার্ডের যে ফেসিলিটি, কত টাইমের মধ্যে আপনাকে টাকা শোধ করতে হবে, এইসব প্যারামিটারের ওপর বার্ষিক যে চার্জ, অ্যানুয়াল চার্জ, সেটা ডিপেন্ড করে। তো এই ক্রেডিট কার্ড ওখান থেকে অ্যানুয়াল চার্জ থেকে একটা টাকা ইনকাম করে ব্যাঙ্কগুলো। আর নাম্বার 2 হচ্ছে ওদের সবচেয়ে বড় ইনকাম, যদি আপনি ক্রেডিট কার্ডের যে গ্রেস পিরিয়ড থাকে একটা, সেটা জেনারেলি 20 থেকে 50 দিন হয়। যে আপনি আজকে টাকা নিলেন, আজ থেকে 20 দিন বা 50 দিনের মধ্যে কোনো একটা পার্টিকুলার ক্রেডিট কার্ডের জন্য ডেটা ফিক্সড। ধরুন একটা ক্রেডিট কার্ড আপনি নিয়েছেন, আজকে আপনি টাকাটা একটা পরিমাণ টাকা খরচা করেছেন, ক্রেডিট কার্ডের গ্রেস পিরিয়ড হচ্ছে 45 দিন, তাহলে আজ থেকে 45 দিনের মধ্যে আপনাকে টাকাটা শোধ করতে হবে। যদি শোধ করতে আপনি না পারেন তাহলে তার উপর ইন্টারেস্ট চাপবে। 45 দিনের মধ্যে শোধ করলে আপনার কোনো ইন্টারেস্ট লাগবে না, যেটুকু আপনি নিয়েছিলেন শুধু সেটুকুই শোধ করলেন, কোনো প্রবলেম নেই। ওই জন্যই আমি বলছি যে টাকাটা ঠিক টাইমে যে শোধ করতে পারে তারই নেওয়া উচিত। এবার যে শোধ করতে পারলো না, 45 দিন পেরিয়ে গেল, তখন দিনের হিসেবে যত দিন যাবে সেই হিসাবে একটা চার্জ পড়ে, ইন্টারেস্ট রেট চার্জ পড়ে। সেই চার্জটা হিউজ, সেটা হচ্ছে বার্ষিক 36 থেকে 40%। বিভিন্ন ক্রেডিট কার্ডের বিভিন্ন রকম, কারো 38%, কারো 36%, কারো 40%, কারো 42%, এরকম। ওটা বার্ষিক চার্জ, অ্যানুয়াল চার্জ বললাম। সেটা আপনার যতদিন লেট করছেন তার ওপর ক্যালকুলেট হয়ে সেই ইন্টারেস্ট চার্জটা আপনার লাগে। তার সাথে আরেকটা লেট ফিজও অ্যাড হয়ে যায়। লেট ফিজ অ্যাড হয়ে যায়, সেটা আপনার টাকার ওপর ডিপেন্ড করে যে আপনি এত টাকার লেট করেছেন দিতে, এর ওপর লেট ফিজ এত। ঠিক আছে, ইন্টারেস্ট চার্জ একটা লাগলো, লেট ইন্টারেস্ট চার্জ, আর আবার লেট ফিজও লাগলো, প্লাস আবার সার্ভিস ট্যাক্সও লাগে। এটা খুব সমস্যা ক্রেডিট কার্ডে যারা দেরিতে পেমেন্ট করে। ওই জন্য ক্রেডিট কার্ড নিলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি খুব সিস্টেমেটিক একজন লোক এবং গ্রেস পিরিয়ডের মধ্যে আপনি টাকা জমা দিচ্ছেন। বিজনেসের ক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন খুব সুবিধে। যেমন আপনাকে লিকুইড নিজের টাকা ভেঙে বিজনেস করতে হবে না। আপনি কোনো মাল কিনে নিয়ে এসছেন, ক্রেডিট কার্ডে আপনি টাকা দিয়ে মাল কিনে নিয়ে এসছেন, সেই মাল সারা মাস ধরে আপনি আপনার ব্যবসাতে বিক্রি করে গেলেন, মাসের শেষে আপনি যে টাকাটা বিক্রি করে যেটা এলো সেটা থেকে ক্রেডিট কার্ডের টাকা শোধ করে দিলেন। এরমভাবে ভাবতে থাকলে বা সিস্টেমেটিক ওয়েতে আপনি যদি টাকাটা জমা দিতে পারেন তাহলে ক্রেডিট কার্ড খুবই ভালো। এবার বিভিন্ন রকমভাবে ইনভেস্ট করা যায়। আমাদের কীরকমভাবে ইনভেস্ট করা উচিত না, গোল্ডেন রুল হচ্ছে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা উচিত আপনার এজ 100 মাইনাস এজ। মানে একটা ছেলের যদি বয়স 20 বছর হয়, সে তার পকেট মানি থেকে টাকা জমাতে শুরু করে, তাহলে তার 80% টাকা তার জমানোর, সে যদি মাসে 500 টাকা ইনকাম করে, তার 80% টাকা সে শেয়ার মার্কেট বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে রাখতে পারে। বাকি যে 20% টাকা, সেই 20% টাকা সে সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারে, ফিক্সড ডিপোজিটে রাখতে পারে, বা গোল্ড কিনতে পারে, বা ল্যান্ড কিনতে পারে, প্রপার্টি কিনতে পারে, এগুলোতে রাখতে পারে। আপনার যদি বয়স 50 বছর হয়, আর তাহলে আপনার রুল কি হচ্ছে এখানে, থাম রুল 50, 100 মাইনাস 50, 100 মাইনাস এজ,
তাহলে 50, তা আপনার প্রতি মাসের যে এক্সট্রা রোজগারের যে সেভিংসের টাকা, তার 50% আপনি রাখতে পারেন শেয়ার মার্কেটে, আর বাকি 50% আপনাকে সিকিওর ইনস্ট্রুমেন্টে রাখতে হবে, যেরকম ফিক্সড ডিপোজিট বা গোল্ড। সিকিওর ইনস্ট্রুমেন্টে আপনাকে টাকা রাখতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সবসময় আপনারা খেয়াল রাখবেন। আর এটা একটু ভ্যারি করতে পারে, আমি যে রুলটা বললাম 100 - এজ, এটা আপনার রিস্ক অনুযায়ী আপনি ভ্যারি করবেন। মানে কেউ ধরুন 50 বছর বয়সে আমি বললো আমি 50% টাকা শেয়ার মার্কেটে রাখবো না, এতটা রিস্ক নেবো না, আমি সেখানে 20% টাকা শেয়ার মার্কেটে রাখবো, বাকি 70% এই যে ফিক্সড ডিপোজিটের মতো যে রিস্ক ফ্রি ইনস্ট্রুমেন্ট, সেখানে আমি রাখবো। সেটা সে করতে পারে। সেটা আপনাদের রিস্ক অনুযায়ী থাম্ব রুলটাকে এদিক ওদিকভাবে চেঞ্জ করে নিজের মতো করে হিসেব করতে হবে। কোনো প্রবলেম থাকলে আপনি কমেন্ট সেকশনে জানান, আমি প্রবলেমের জবাব দেবো। ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের পার্ট 1 আজ এ পর্যন্তই। ভিডিওটি খুব লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য পার্ট 2, যেটা হবে অন্তিম পর্ব, শেষ পার্ট, সেটা নেক্সট ভিডিওতে আপলোড করা হবে। আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকুন, এটা একটা নতুন চ্যানেল, তাই আমি আপনাদের আরও বেশি করে সাপোর্ট চাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। মিউচুয়াল ফান্ড এবং ফিনান্সের সম্পর্কিত অনেক ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। আর আপনারা কমেন্টে জানান আর কী সম্পর্কে আপনাদের ভিডিও প্রয়োজন, আমি একের পর এক সেটা বানাতে থাকবো। আর এসআইপি মিউচুয়াল ফান্ড নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ভিডিওটি আপনারা চেক করতে পারেন। মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের যাবতীয় যে প্রবলেম, যে ডাউট, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।